প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে এবং জাতীয় থেকে আন্তর্জাতিক সব নিয়ে এই মুহূর্তের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম সাহাব। কাকরাইলে কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, এটি এখন শুধু এক ব্যক্তির আন্দোলন নয়, আগামী সুষ্ঠু নির্বাচনেরও আন্দোলন। অন্তর্বর্তী সরকারের তথ্য ও স্থানীয় সরকার উপদেষ্টাদ্বয়কে অনতিবিলম্বে পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এর আগে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে দিনভর বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গতকালের আলটিমেটাম না মানায় সপ্তম দিনের মতো সকাল 10টা থেকেই মৎস্য ভবনের সামনে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। এ সময় কাকরাইল, শাহবাগ ও হাইকোর্টের সামনের রাস্তা বন্ধ হয়ে যায়। এদিন তৃতীয় দিনের মতো ব্লকেট কর্মসূচি পালন করেন ইশরাক সমর্থকরা। এ সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পাঠ না করানো পর্যন্ত এ আন্দোলন চলবে জানায় বিক্ষোভকারীরা। আমরা ঢাকাবাসী, আমরা জনগণ ঐক্যবদ্ধ। মেয়র হিসাবে আমরা ইঞ্জিনিয়ার ইশরাককেই সিটি কর্পোরেশন দেখতে চাই। আমাদের দাবি আদায় করতে আমরা যে কোনো জায়গায় যেতে প্রস্তুত। এখন উচ্চ আদালত থেকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন একটি সত্যিকারের রায় পাবেন। আজকের এই আন্দোলন কোনো এক ব্যক্তির ক্ষমতা অথবা কোনো একটি পদের জন্য লড়াই নয়। আজকের এই লড়াইটি নির্ধারণ করে দিবে যে এই বছর ডিসেম্বর মাসের মধ্যে আমরা আদৌ একটি জাতীয় নির্বাচন, যেখানে জনগণের সুষ্ঠু সঠিক ভোটদানের মাধ্যমে এবং সঠিক গণনা এবং ফলাফল ঘোষণার মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই, এখানে কোনোদিনও আমার মেয়র হওয়ার, মেয়র শপথ নেওয়ার বা ক্ষমতা গ্রহণ করার উদ্দেশ্য অথবা মূল লক্ষ্য ছিল না। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র শপথ পাঠ না করানোর প্রতিবাদে কাকরাইলে চলছে বিক্ষোভ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাইজিদ সাদ। তারা কি সারা রাতি সেখানে অবস্থান করবেন এবং সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। যেমনটি বলছিলেন, মূলত বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পাঠ করানোর জন্য তার যারা সমর্থক রয়েছেন, বিএনপির যারা কর্মীরা রয়েছেন, তারা টানা 7 দিন ধরে অবরোধ করে যাচ্ছেন, তারা বিক্ষোভ সমাবেশ করে যাচ্ছেন এবং তারই ধারাবাহিকতায় আজ তারা এই মুহূর্তে কাকরাইলে অবস্থান করছেন। কাকরাইলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের যেই সড়কটি রয়েছে, অর্থাৎ কাকরাইলের যে হেয়ার রোড রয়েছে, সেইখানে কিন্তু তারা অবস্থান করছেন এবং আমরা দেখেছি সারা দিনব্যাপী কিন্তু তারা এখানেই অবস্থান করে যাচ্ছেন। তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, তারা প্লাকার্ড হাতে এখানে দাঁড়িয়েছেন এবং বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা, অর্থাৎ ঢাকা শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু করে মহানগরের সব নেতাকর্মীরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা স্লোগানে পুরো এলাকাটাকে মুখরিত করে রেখেছেন। তারা বলছেন যে তাদের যেই নির্বাচনটি অর্থাৎ হয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের, সেই নির্বাচনটি আসলে সুষ্ঠু হয়নি এবং সেই ফলাফলে ব্যারিস্টার তাপসকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়। তবে এই যে ঘোষণাটি হয়েছিল এটি আসলে ঠিক ছিল না, এই জন্য কিন্তু তারা এ বিষয়ে আপিল করা হয় এবং আপিল বিভাগের রায় অনুযায়ী গেজেট প্রকাশও কিন্তু হয়ে যায়, যাতে করে ইশরাক হোসেনকে শপথ পাঠ করানো হয় সেজন্য। কিন্তু তারপরও বিভিন্ন কারণে এটি হচ্ছে না বিধায় তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে এটির পেছনে আসলে কোনো অদৃশ্য কারণ রয়েছে, যে কারণে আসলে মেয়র হিসেবে ইশরাক হোসেনের যে শপথ পাঠ সেটি আটকে রয়েছে। আমরা দেখেছি সন্ধ্যার পরই কিন্তু এখানে ইশরাক হোসেন এসে উপস্থিত হন এবং তিনি তার নেতাকর্মী যারা তার জন্য এই বিক্ষোভ করছেন, তার জন্য এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সেটির সঙ্গে সংহতি প্রকাশ করেন এবং তিনি সেখানে এসে বলেন যে এই অন্তর্বর্তী সরকারের মধ্যে কয়েকজন উপদেষ্টা রয়েছেন যারা বিএনপিকে ক্ষমতায় না আসতে দেওয়ার জন্য পায়তারা করছেন এবং সরকারের ভেতর থেকে আসলে বিচার বিভাগকে হস্তক্ষেপ করা হচ্ছে, এমনও কিন্তু অভিযোগ তিনি করেন। সেই সাথে সাথে তিনি বলেন যে আগামীতে জাতীয় নির্বাচন যেটি হবে সেটি সুষ্ঠু হবে কিনা এটি নিয়েও সংশয় আছে, এমন মন্তব্যও কিন্তু তিনি করে গিয়েছেন। তাছাড়া তিনি এখানে তথ্য উপদেষ্টা এবং স্থানীয় সরকার উপদেষ্টাকে পদত্যাগের কথাও কিন্তু বলে গিয়েছেন এবং আমরা নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে এই
ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পাঠ করানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি কেন বেঁধে আছে, কেন এখন পর্যন্ত তাকে আসলে মেয়রের যে শপথ সেটি পাঠ করানো হচ্ছে না, সেই বিষয়টা নিয়ে কিন্তু তারা অভিযোগ করেছেন এবং তারা বলছেন যে এই মেয়র যেহেতু আপাতত কোনো মেয়র নেই সিটি কর্পোরেশনের, তো সেই হিসেবে নাগরিক যে সুযোগ সুবিধা সেই সুবিধাগুলো কিন্তু আসলে তারা পাচ্ছেন না, তাদের দ্বার গড়ায় সেটি যাচ্ছে না, যে কারণে আজ তারা রাজপথে নেমেছেন এবং এখানে নেমে তারা বলছেন যে মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পাঠ করাতেই হবে, তা না হওয়া পর্যন্ত আসলে তারা এখান থেকে যাবেন না। তারা আলটিমেটাম দিয়ে দিয়েছেন, তারা এখানেই অবস্থান কর্মসূচি পালন করবেন। এই ছিল আমার কাছে সবশেষ। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র শপথ পাঠ না করানোর প্রতিবাদে কাকরাইলে মিছিল করছেন বিক্ষোভকারীরা। সেখান থেকে সরাসরি সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সাদ। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের আদেশ পিছিয়ে বৃহস্পতিবার ধার্য করেছেন হাইকোর্ট। বুধবার এ বিষয়ে আদেশ দেওয়ার কথা থাকলেও এদিনও দুপক্ষের আইনজীবীরা শুনানি করেন। পরে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ জানান বৃহস্পতিবার 11টায় আদেশ দেবেন তারা। গেল বুধবার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সেই সঙ্গে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয় রিটে। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের ইতিহাসে কোন ট্রাইব্যুনালের রায় তৃতীয় ব্যক্তি চ্যালেঞ্জ করছে এরকম কোনো নজির নাই, তৃতীয় পক্ষের কোনো অধিকার নাই। এটা যদি তারা আসছে মূলত এখানে জনগণের বিরুদ্ধে আসছে হাইকোর্টে। আদালত আমাদের কথা শুনে অভিভাবক শুনে আগামীকাল আবার সকালে আদেশের জন্য রেখেছে। পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় ডিএনসিসি নগর ভবনের সামনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন বলে বিবৃতি দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বুধবার দুপুরে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এই বিবৃতি দেন। বিবৃতিতে জানানো হয়, গেল 18 মে ঢাকা উত্তর সিটি অতিরিক্ত প্রধান প্রকৌশলী আরিফুর রহমানকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক তার পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়ার জন্য ফোন দেন। তখন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আইনের বাইরে কিছু করার সুযোগ নেই বলে নূরকে জানায়, কিন্তু নুরুল হক প্রকৌশলীকে কাজ দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। একই সাথে ডিএনসিসির অফিসে তালা লাগানোর হুমকি দেন। এসবের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার গুলশান 2-এর নগর ভবনের সামনে কিছু লোক নিয়ে গণ অধিকার পরিষদের ব্যানারে বিশৃঙ্খলা সৃষ্টি ও ডিএনসিসি প্রশাসকের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এতে ডিএনসিসির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ করা হয় বিবৃতিতে। ইসি পুনর্গঠনের দাবিতে ব্যারিকেড ভেঙে নির্বাচন কমিশন সচিবালয়ের সামনে বিক্ষোভ করেছে এনসিপি। এ সময় সিইসি সহ পুরো কমিশনের পদত্যাগ দাবি করেন মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বুধবার সকাল 11টা থেকে ইসি ভবনের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করলেও দুপুর নাগাদ দলটির কেন্দ্রীয় নেতারা সমাবেশ স্থলে জড়ো হন। পরে পুলিশের ব্যারিকেড ভেঙে মূল ফটকের সামনে অবস্থান নেন তারা। এ সময় এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, ইসি একটি দলের মুখপাত্র হিসেবে আবির্ভূত হয়েছে। ইসি পুনর্গঠন না হলে এনসিপি কোনো নির্বাচন করতে দেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। অভিযোগ করেন, নির্বাচন কমিশন নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করছে। বিক্ষোভে যোগ দিতে আসা দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ইসিকে অবৈধ ঘোষণা করে বলেন, কমিশনের সদস্যরা নিরপেক্ষতা হারিয়েছেন। ইসি যদি পুনর্গঠনের পরে ইসির প্রথম টেস্ট হিসেবে সক্ষমতার পরিচয় হিসেবে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্থানীয় ইলেকশনের আয়োজন করার জন্য ইন্টারিম গভর্নমেন্টকে আহ্বান জানাচ্ছি। এনসিপির দাবি রাজনৈতিক, এ নিয়ে কোনো মন্তব্য নয়, বরং নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন কমিশন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, স্থানীয় নাকি জাতীয় নির্বাচন কোনটি আগে হবে সেই সিদ্ধান্ত সরকারের, ইসির নয়। আমরা কোনো রাজনৈতিক বক্তব্যের আমি কোনো মন্তব্য করতে চাই না।
আমরা আমরা কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং করে যাবে। সিকোয়েন্সিং অফ ইলেকশন কোনটা আগে হবে পরে হবে এটা তো নির্বাচন কমিশনের হাতে না। এই পরিবর্তিত পরিস্থিতিতে সরকারই সিদ্ধান্ত নেবেন কোন নির্বাচন আগে হবে পরে হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন অনুষ্ঠান। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। আদালতের আদেশ থাকলেও ইশরাককে দায়িত্ব দেয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার দুপুরে ময়মনসিংহের টাউন হল মিলনায়তনে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। এছাড়া এনসিপি নির্বাচন কমিশন ঘেরাও প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যে নির্বাচন কমিশন গঠন করেছে তারাই আবার ঘেরাও কর্মসূচি দিচ্ছে। নির্বাচনী ট্রাইব্যুনাল রায় দেওয়ার পরেও প্রশাসনিক ক্ষমতায় আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি মেয়রের দায়িত্ব পেয়েছেন তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে না। যে নির্বাচন কমিশনকে এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিয়েছেন দেশের প্রচলিত আইন অনুযায়ী, সেই নির্বাচন কমিশন তাদের স্বাধীনভাবে মতামত ব্যক্ত করলেও তাদেরকে হুমকি দেওয়ার জন্য ঘেরাও করার কর্মসূচি হচ্ছে। বিষয়গুলি ভালো দৃষ্টান্ত না। বিএনপি স্বৈরাচারী হয়ে উঠবে এমন গল্প সাজিয়ে জনগণকে ভুলিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। প্রেস ক্লাবে বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি বলেন, দেশের যে পরিবর্তন এসেছে জুলাই আগস্ট বিপ্লবে, তার মূল একটি লক্ষ্য সংবাদপত্রের স্বাধীনতা। যদি গণমাধ্যমের স্বাধীনতা না আসে তবে এই বিপ্লব ব্যর্থ হবে বলে জানান তিনি। গণতন্ত্র, নির্বাচন ও সংস্কার এটি আগে বা পরে নয়, বরং একই সাথে চলতে থাকবে বলে মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপি আওয়ামী লীগ এক নয় জানিয়ে বলেন, বিএনপি 3 বার ক্ষমতায় ছিল কিন্তু কখনোই স্বৈরাচার হয়ে ওঠেনি। কিছু মানুষ বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ছাত্ররা নিজেদের প্রস্তুত না করে সরকারের দায়িত্ব নিলে দেশ ভুল পথে পরিচালিত হবে। যারা আজকে বলছে যে বিএনপি এলে নাকি আবার স্বৈরতন্ত্র হবে, এসব কল্প কাহিনী, গল্প দিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষকে ভোলানো যাবে না। ভোলানো যাবে না কি কারণে সেটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি। ভোলানো যাবে না এই কারণে যে বিএনপি কিন্তু স্বৈরতন্ত্র করে নাই, একটি উদাহরণ আপনারা দেখাতে পারবেন না। অর্থ উপদেষ্টা সহ বেশ কয়েকজন উপদেষ্টার সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়নি দাবি করে এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে ঐক্য পরিষদ। চলমান কর্মবিরতির পর এবার তারা এই ঘোষণা দিল। সমস্যা সমাধানে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবে তারা। গেল মঙ্গলবার অর্থ উপদেষ্টা সহ বেশ কয়েকজন উপদেষ্টার সঙ্গে আলোচনায় আসেনি জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর এর চলমান অচল অবস্থার সমাধান। যদিও বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানিয়েছিলেন আলোচনা ফলপ্রসূ হয়েছে, কিন্তু এনবিআর ঐক্য পরিষদ থেকে জানানো হয় তাদের দাবি মানা হয়নি। তাই বুধবার থেকে আবারও আন্দোলনের ডাক দেয়া হয়। এদিন সকাল থেকে বিভিন্ন কর অঞ্চলের কর্মকর্তা ও কর্মচারীরা আগারগাঁও এনবিআর এর কার্যালয়ে জড়ো হতে শুরু করে। গত কয়েকদিনের মতো কলম বিরতি কর্মসূচি পালন করেছেন তারা। এখন চারদিকে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। রাখাইনে করিডোর নিয়ে কারোর সাথে কোনো কথা হয়নি, এর কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বুধবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতিসংঘের তত্ত্বাবধানে একটা চ্যানেলের মাধ্যমে রাখাইনে মানবিক সাহায্য পৌঁছে দেওয়া হবে। এদিকে বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের পাসপোর্ট নেই বলে দাবি করে এ নিয়ে বিতর্ক বন্ধের আহ্বান জানিয়েছেন ডক্টর খলিলুর রহমান। আরাকানের যে অবস্থা তাতে করিডোরের কোনো প্রয়োজন নাই। আমরা এই কোনো করিডোর সৃষ্টি করে সেখানে কোনো ধরনের লোকজনের আপনার যাতায়াতের ব্যবস্থা সেটা করার কোনো এখন প্রয়োজনীয়তা নাই। যে প্রয়োজনীয়তা আছে সেটা হচ্ছে সেখানে
ত্রাণ সম্ভার পৌঁছে দেওয়া। মায়ানমারে জাতিসংঘের সাহায্য নিয়ে বাংলাদেশে একটা করিডোর দেওয়ার কথা যে গুজবটা উঠেছে, আমি দ্ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি, করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয় নাই এবং কারোর সঙ্গে কথা হবে না। বাংলাদেশে অবস্থান করা ভারতীয় নাগরিকদের ফেরত নিতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বলেছেন, পুশ ইনের বিষয়ে দিল্লির সঙ্গে যোগাযোগ হচ্ছে, তবে বাংলাদেশের চাওয়া পুশ ইনের ক্ষেত্রে নিয়মের বাইরে যেন কিছু না ঘটে। বিকেলে গণমাধ্যমে তিনি এসব কথা বলেন। এ সময় পররাষ্ট্র সচিব পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে বলেন, পররাষ্ট্র সচিব 2-1 দিনের মধ্যেই চলে যাবেন, তবে নতুন দায়িত্বে কে আসছেন সেই বিষয়ে খোলাসা করেননি তিনি। স্থল বাণিজ্যে বিধিনিষেধ আরোপের বিষয়ে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তৌহিদ হোসেন। দিল্লির সাথে আমাদের যোগাযোগ অব্যাহত আছে এবং আমরা চেষ্টা করছি যাতে নিয়মের বাইরে কোনো কিছু না ঘটে। তারা তাদের অবস্থান কিছুটা জানিয়েছে, আমরা আমাদের অবস্থান তাদের কাছে ব্যাখ্যা করছি যে এভাবে দেওয়াটা যে ঠিক নয়, এটা আমরা তাদেরকে বোঝাচ্ছি এবং আমরা বলছি যে আমাদের তো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর আছে, সেই প্রসিজিওর অনুযায়ী আমরা যাব। যারা ভারতীয় নাগরিক বলে প্রমাণিত তাদেরকে অবশ্যই তাদেরকে ফেরত নিতে হবে। যেসব কারখানা মালিক 28 মের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ না করবে তাদেরকে কারাভোগ করতে হবে এবং বিদেশ ভ্রমণেও রেড অ্যালার্ট জারি করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। সচিবালয়ে ব্রিফিংয়ে তাদেরকে ঢাকায় থাকতে দেওয়া হবে না বলেও জানান তিনি। সকালে সচিবালয়ে ঈদ উল আজহা উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, শ্রমিকদের পাওনা পরিশোধ না করায় এখনো পর্যন্ত অন্তত 5 মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। ব্রিফিংয়ে ঈদ উল আজহার আগে 3 দিন ও পরের 7 দিন বাল্কের চলাচল বন্ধ থাকবে বলে জানান শ্রম ও নৌ পরিবহন উপদেষ্টা। মালিকারি করে সেগুলোকে 5 তারিখ থেকে, মানে ঈদের 3 দিন আগের থেকে ঈদের পরে 7 দিন ইনক্লুডিং ঈদ, এটা চলাচল করবে না, টোটালি বন্ধ। দিনেও না, রাতেও না। রাতে স্পিড বোটগুলো চলাচল না করে সেই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। 28 তারিখের মধ্যে টাকা পয়সা দেবেন, আমাকে না, তাদের শ্রমিকদের টাকা পয়সা করবেন। আর যদি না করেন, তাদের জন্য আমরা হুলিয়া জারি হয়েছে, মানে ওয়ারেন্ট জারি আছে, দে উইল বি অ্যারেস্টেড। ওয়ারেন্ট জারি না যাদের প্রায় সবার নামই হয়েছে, যারা যারা এই এখন এই ব্যবস্থার মধ্যে আছেন, ওয়ারেন্ট যাদের নামে জারি হয়েছে তারা বিদেশে থাকলেও আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি ওয়ারেন্ট সহ, যে তাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে। তদবির বাণিজ্য সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক 2 ব্যক্তিগত কর্মকর্তা এবং এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। সংস্থাটির আলাদা অনুসন্ধানকারী কর্মকর্তারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন। এর আগে সকাল 10টায় দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে হাজির হন তারা। এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এনসিটিভি কাগজ সরবরাহে 400 কোটি টাকা কমিশন নিয়েছেন। এছাড়া ডিসি নিয়োগে তদবির সহ নানা অভিযোগ আছে এনসিপির সাবেক এই নেতার বিরুদ্ধে। যদিও তানভীরের দাবি, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন। অভিযোগ প্রমাণিত হলে তিনি জেলে যেতেও প্রস্তুত বলে জানান এনসিপির সাবেক এই নেতা। অন্যদিকে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক 2 ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি ও ডাক্তার মাহমুদুল হাসানের তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্য সহ নানা অনিয়মের মাধ্যমে 100 কোটি টাকা সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগগুলো সম্পূর্ণ অসত্য এবং ভিত্তিহীন। আর যদি সামান্যতম এর মধ্যে কোনো ইনভলভমেন্ট আমার থাকে, তাহলে আইনগত ব্যবস্থা নিক সরকার, আমি সেটাকে সহযোগিতা করব। প্রয়োজনে জেলে যেতে হলে যাব, কিন্তু সেটা সত্য প্রমাণিত হয়ে আসতে হবে। ধানমন্ডি থানা থেকে মুচলেকা দিয়ে 3 জনকে জামিন করানোর ঘটনায় এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের ব্যাখ্যা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। বুধবার সকালে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। ধানমন্ডি থানার একটি ঘটনায় আটক 3 জনকে মুচলেকা দিয়ে মঙ্গলবার 20 মে ছাড়িয়ে আনার ঘটনাকে কেন্দ্র করে এ নোটিশ দেওয়া হয়। নোটিশে আগামী 3 কার্য দিবসের মধ্যে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতেও বলা হয়েছে হান্নান মাসুদকে। তার থানায় যাওয়া ও বিতর্কিত 3 জনকে ছাড়িয়ে আনার বিষয়ে বিভিন্ন মহলে প্রশ্ন এবং সমালোচনার সৃষ্টি হয়। দুর্নীতির মামলায় 3 বছরের সাজার বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য বৃহস্পতিবার দিন ঠিক করেছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন।
এর আগে জুবাইদা রহমানকে জামিন দেওয়া হয়, অর্থদণ্ড স্থগিত করা হয়েছে। 2023 সালের 2 আগস্ট তারেক রহমানের 9 বছরের কারাদণ্ড ও তার স্ত্রী জুবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। গেল বছরের 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর গত 4 নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জুবাইদা রহমানের সাজা স্থগিত করে। 17 বছর পর গত 6 মে দেশে ফিরে সাজা বাতিল চেয়ে আপিল করেন তিনি। হাইকোর্ট 587 দিনের বিলম্ব মওকুফ করে আপিল মঞ্জুর করেন হাইকোর্ট। সাংবাদিকদের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দায়ের করা মামলা বাতিল করেছেন আপিল বিভাগ। বুধবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। 2006 সালে তৎকালীন গৃহায়ন প্রতিমন্ত্রী আলমগীর কবিরের হস্তক্ষেপে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেড নামের একটি সংগঠনকে নিয়ম বহির্ভূতভাবে মিরপুর 8 নম্বরে 7 একরের একটি প্লট বরাদ্দ দেওয়া হয়। এই অভিযোগে 2014 সালের 6 মার্চ শাহবাগ থানায় 4 জনের বিরুদ্ধে মামলা করা হয়। সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির, আজহারুল হক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ক্যাশিয়ার মোহাম্মদ মনসুর আলম ও হিসাব সহকারী মতিয়ার রহমানকে আসামি করা হয়। পরে আজহারুল হককে বাদ দিয়ে মির্জা আব্বাস ও বিজন কান্তি সরকারের নাম অন্তর্ভুক্ত করে 2015 সালের 12 জানুয়ারি 5 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। 2017 সালের 20 অক্টোবর মির্জা আব্বাস সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ঢাকা বিশেষ জজ আদালত 4। এখন চারদিকে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর আবারও যুক্ত হলাম। আপনারা দেখছেন এখন চারদিক। বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় কবলিতদের উদ্ধারে কক্সবাজারে ফায়ার সার্ভিস কর্মীদের প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্রের সেনা ও বিমান বাহিনীর সদস্যরা। বুধবার সকালে এ তথ্য জানিয়েছেন কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম। গেল 18 মে থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের দরিয়ান নগরের কাছে প্যারাসেলিং পয়েন্টে টানা 4 দিন এই প্রশিক্ষণ কর্মসূচি চলে। এতে অংশ নেন কক্সবাজারের 15 জন কর্মকর্তা ও ফায়ার সার্ভিস কর্মী। প্রশিক্ষণ শেষে বুধবার তাদের হাতে সনদ তুলে দেন প্রশিক্ষকরা। ফায়ার সার্ভিস জানায়, আমেরিকান এম্বাসির সহযোগিতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ শেষে আমেরিকান সেনা ও বিমান বাহিনীর সদস্যরা কক্সবাজার থেকে চলে যান। সরকার চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, চামড়ার মান ঠিক রাখতে সারা দেশের মাদ্রাসাগুলোতে বিনামূল্যে 30,000 টন লবণ সরবরাহ করবে সরকার। বাণিজ্য উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা চান কোরবানির চামড়ার প্রকৃত হকদার এতিমরা যেন উপযুক্ত মূল্য পান। সিদ্ধান্ত নিয়েছে যে মাদ্রাসা এবং এতিমখানাগুলোতে 30,000 টনের অধিক বা 30,000 টন ন্যূনতম আমরা বিনামূল্যে সারা দেশে আমরা লবণ সরবরাহ করব এবং আমরা একটা প্রামাণ্য চিত্র তৈরি করছি। 28 মে প্রথমবারের মতো 50 টন আম চীনে রপ্তানি হবে। পর্যায়ক্রমে এই পরিমাণ আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন কৃষি সচিব। ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিভিন্ন দেশের বাজারে আমের চাহিদা নিয়ে খোঁজ নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সরকার প্রধানের নির্দেশনা অনুযায়ী কৃষির আধুনিকায়নে উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান কৃষি সচিব। 28 মে আমাদের চায়নাতে প্রথমবারের মতো আম যাবে 50 মেট্রিক টন, বাট এটা হচ্ছে শুরুতে এটা একটা যাবে, এটার আস্তে আস্তে এটাকে কীভাবে বাড়ানো যায় এবং সেটা ব্যাপক একটা ডিমান্ড হয়তো সম্ভব রয়েছে। এবং যেসব এছাড়াও অন্যান্য যে দেশগুলোতে আমের যেই সরবরাহ হয় আমাদের দেশ থেকে রপ্তানি হয়, সেই সব দেশগুলো রপ্তানি কীভাবে আরও বাড়ানো যায় এবং নতুন নতুন বাজার কীভাবে পাওয়া যায় সেটা নিয়ে আমরা কার্যক্রম বিভিন্নভাবে হাতে নিয়েছি, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এবং আমাদের বিভিন্ন উদ্যোগ রয়েছে। ডিজিটাল রূপান্তরে প্রধান চালিকা শক্তি টেলিযোগাযোগ খাত। দেশের টেলিযোগাযোগ খাতকে অধিক কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির পুনরায় শেখা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সকালে রাজধানীর আগারগাঁও বিটিআরসি মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ ইমদাদুল বারী গণমাধ্যমের কর্মীদের সঠিক তথ্য উপস্থাপনের জন্য অনুরোধ করেন। বলেন, সংবাদকর্মীরা সঠিক তথ্য উপস্থাপন করলে দেশের মানুষও সঠিক পথে চলতে পারবে। কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুমোদন না থাকায় 5টি আবাসিক ভবনে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এ সময় 4টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বুধবার বেলা 11টার দিকে রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের নেতৃত্বে শুরু হয় অভিযান। এ সময় কাগজপত্র যাচাই বাছাই করে পৌরসভার অনুমোদন থাকলেও রাজুকের অনুমোদন না থাকায় 6 তলা ভবনের 5ম ও 6ষ্ঠ তলায় নির্মাণাধীন ইউনিটগুলো ভেঙে দেওয়া হয়। এছাড়া 4টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি নির্মাণ কাজ স্থগিত করা হয়। ইতিমধ্যে প্রায় 4-5টি ভবন পরিদর্শন করে যেটি পেয়েছি যে অধিকাংশ ভবনেরই রাজুক কর্তৃক অনুমোদন নেই। তো অধিকাংশ ভবনই স্থানীয় পৌরসভা থেকে অনুমোদন নিয়েছেন। যদিও পৌরসভার আসলে এই অনুমোদন দেওয়ার এখতিয়ার নেই, তথাপি তারা পৌরসভা থেকে অনুমোদন নিয়েছেন, কিন্তু ওই যে নকশা সেই নকশাটিও আসলে তারা ঠিকভাবে মেনে তুলছেন না। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। লুটপাটের সময় নারী যাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। জব্দ করা হয়েছে বাসটি। যাত্রীরা জানান, মঙ্গলবার রাত 8টার দিকে ঢাকার আবদুল্লাপুর থেকে আল ইমরান পরিবহনের একটি বাস রংপুরের উদ্দেশ্যে যাত্রা করে। পরে সাভারের বাইপাইল ও আশুলিয়া থেকে কিছু যাত্রী বাসে ওঠে। যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কয়েক কিলোমিটার যাওয়ার পর যাত্রী বেশি 8 থেকে 10 জন ছুরি চাপাতি সহ দেশীয় অস্ত্রের মুখে চালকের কাছ থেকে বাসটির নিয়ন্ত্রণ নেয়। পরে তারা সবার চোখ মুখ বেঁধে ফেলে। এরপর রাতভর বাসটি নিয়ে সাভারের চন্দ্রা ও যমুনা সেতু পর্যন্ত কয়েকবার চক্কর দেয় ডাকাত দল। এ সময় যাত্রীদের কাছ থেকে লুট করে নেয় ফোন, নগদ টাকা, সোনা ও অন্যান্য মালামাল। ভোর 5:30টার দিকে টাঙ্গাইল বাইপাস সড়কের শিবপুর এলাকায় বাসটি রেখে চলে যায় তারা। পরে এলেঙ্গা পার হওয়ার পরে ডাকাতরা এটার কন্ট্রোলে নেয়। পরবর্তীতে ডাকাতি বাস চলন্ত অবস্থায় ডাকাতি করতে থাকে এবং রাবনাতে এই ডাকাতরা এখানে বাসটি থামিয়ে সেখান থেকে চলে যায়। আর এই ব্যাপারে আমাদের অভিযান কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের সদর থানার টিম এবং ডিবি টিম কাজ করছে। এই মামলায় বাসটির একজন ভুক্তভোগী বাদী হয়েছেন এবং এটা মামলা রুজু হয়েছে সদর থানায়। শ্লীলতাহানির ব্যাপারটা আমরা এটা মামলায় উল্লেখ করেছি। এখানে যাত্রীদের থেকে যখন সোনা গয়না বা টাকা পয়সা যখন নিচ্ছিল, মহিলাদের শ্লীলতাহানি মামলাটাও সাথে রেখেছি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর মধ্যে 2টি মামলার জামিন আবেদন নামঞ্জুর করে আগামী 27 মে শুনানির দিন ধার্য করেছেন আদালত। পাশাপাশি অপর এক মামলায় 7 দিনের রিমান্ড আবেদন করা হলেও একই তারিখে শুনানির দিন ধার্য করা হয়। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের পৃথক 2টি আদালতে মামলাগুলোর শুনানি শেষে আদালত এই আদেশ দেন। সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা একটি হত্যা ও একটি বিস্ফোরণ আইনের মামলায় শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করা হয়। অপরদিকে নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ শামীম আজাদের আদালতে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর অপর একটি বিস্ফোরক আইনের মামলায় 7 দিনের রিমান্ড আবেদন করেন। একই সময় আইভীর আইনজীবী জামিন আবেদন করলে আগামী 27 মে শুনানির দিন ধার্য করা হয়। 9 মে সেলিনা হায়াত আইভীকে নারায়ণগঞ্জের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এখন চারদিকে নিচ্ছি আরেকটি বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও যুক্ত হলাম। আপনারা দেখছেন এখন চারদিক। এবারে আন্তর্জাতিক। ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। ট্রাম্প প্রশাসনের একাধিক কর্মকর্তার তথ্যের ভিত্তিতে এমনটাই দাবি করছে মার্কিন সংবাদ মাধ্যম CNN।
সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন তেহরানের সঙ্গে পরমাণুর প্রকল্প ইস্যুতে সমঝোতার চেষ্টা করছেন, তখন ইসরায়েলের এমন পদক্ষেপে আরও তীব্র আকার ধারণ করতে পারে মধ্যপ্রাচ্য সংঘাত। যদিও প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ইরানের পরমাণু স্থাপনায় হামলার বিষয়ে এখনও পাকাপাকি কোনো সিদ্ধান্ত নেয়নি তেল আবিব। তবে এ নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহু প্রশাসনের মধ্যে এক প্রকার উত্তেজনা চলছে বলে নিশ্চিত করছে সিএনএন। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পরমাণু আলোচনায় পঞ্চম ধাপের সময়সূচি এখনও প্রকাশ না পাওয়ায় পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে বলে মত বিশ্লেষকদের। পাকিস্তানের বেলুচিস্তানে একটি স্কুল বাসে পরিকল্পিত বোমা হামলায় 4 শিশুসহ অন্তত 6 জন নিহত হয়েছে। আহত বেড়ে দাঁড়িয়েছে 38 জনে। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী নিশ্চিত করেছেন, নিহত বাকি 2 জন গাড়ির ড্রাইভার ও তার সহকারী। তিনি আরও জানিয়েছেন, বুধবারের এই হামলায় সময় বাসে অন্তত 46 জন শিক্ষার্থী ছিল। আহতদের হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হচ্ছে, বাসটি খুচদার জেলার আর্মি পাবলিক স্কুলের শিক্ষার্থীদের আনা নেয়ার কাজে ব্যবহার করা হতো। প্রাথমিক তদন্তে জানা গেছে, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি জাতীয় বিস্ফোরকের সাহায্যে এই হামলা চালানো হয়েছে। যদিও এখনও হামলার দায় স্বীকার করেনি কোনো সংগঠন। এদিকে হামলার পর পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হামলার পেছনে ভারত সরকারের পরোক্ষ মদদ রয়েছে। তাদের দাবি, ভারতের অক্ষ শক্তি হিসেবে কাজ করে এমন সন্ত্রাসী সংগঠন এই হামলায় জড়িত। যদিও এ সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট প্রমাণ হাজির করতে পারেনি পাক সেনাবাহিনী। আন্তর্জাতিক চাপ ও সমালোচনার মুখেও গাজায় নজিরবিহীন হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এতে মঙ্গলবার রাতভর হামলায় নতুন করে নিহত হয়েছেন অন্তত 42 জন। এছাড়াও উপত্যকাটিতে গেল প্রায় 3 মাসে অনাহারে মারা গেছেন 326 ফিলিস্তিনি। ইসরায়েলের সৃষ্টি করা নারকীয় পরিবেশে গর্ভপাত হয়েছে 300-র বেশি নারীর। এর মধ্যেই গাজায় অবশিষ্টাংশ দখলে নেয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান। তেল আবিবের এমন পদক্ষেপের প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এদিকে জাতিসংঘের দাবি, অবরোধ তুলে নিলেও গাজায় এখনও ত্রাণ বিতরণ করা সম্ভব হয়নি। আন্তর্জাতিক চাপ বাড়তে থাকলেও বেপরোয়া ইসরায়েল। অবিলম্বে মুখে খাবার তুলে দেওয়া না গেলে 48 ঘন্টায় 14,000 শিশুর মৃত্যু ঘটবে বলে একদিন আগেই হুঁশিয়ারি করে জাতিসংঘ। গেল দুদিনে শিশুদের খাদ্য নিয়ে 4টি এবং ময়দা, ওষুধ, পুষ্টি ও আরও কিছু জরুরি পণ্য সহ অর্ধশতাধিক ট্রাক সীমান্তে গাজায় প্রবেশ করেছে। কিন্তু ইসরায়েলের আগ্রাসী অভিযানে শুরু করা যাচ্ছে না ত্রাণ বন্টনের কাজ। দিল্লি থেকে শ্রীনগর যাওয়ার পথে হঠাৎ শিলাবৃষ্টি ও ঝড়ের কবলে পড়ে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমানের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বুধবার 200 জনেরও বেশি যাত্রী নিয়ে ইন্ডিগোর 6E2142 ফ্লাইটটি টার্বুলেন্সের কবলে পড়ায় বিমানটি কাঁপতে থাকে। এ সময় যাত্রীরা চিৎকার ও কান্নাকাটি শুরু করেন। সেই সময়কার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও স্থানীয় সময় সন্ধ্যা 6:30 বিমানটি নিরাপদে শ্রীনগরে অবতরণ করেছে বলে জানিয়েছে ইন্ডিগো এয়ারলাইন্স কর্তৃপক্ষ। মৌসুমের আগেই নজিরবিহীন বৃষ্টিপাতে বিপর্যস্ত ভারতের দক্ষিণ ও উত্তর পূর্বাংশের বিস্তীর্ণ অঞ্চল। এতে কর্ণাটক ও তামিলনাড়ুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 8 জনে। আরব সাগরের পূর্ব মধ্যাঞ্চলে সাইক্লোনের প্রভাবে বুধবার পুনে, মুম্বাই, গুয়াহাটিতে ভারী বৃষ্টি শুরু হয়। গেল কদিন ধরেই ভারী বৃষ্টির কবলে দক্ষিণের রাজ্য কর্ণাটক। রাজ্যের মোট 22টি জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ইয়েলো অ্যালার্ট জারি আছে। প্রাদেশিক রাজধানী ও হাইটেক শিল্পনগরী বেঙ্গালুরুতে 36 ঘন্টার টানা বৃষ্টিতে তলিয়ে গেছে 70% এলাকা। প্রথম 24 ঘন্টাতেই 105 মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়, যা 2011 সালের পর সর্বোচ্চ। বন্যা পরিস্থিতিতে ত্রাণ সরবরাহে অবিলম্বে 1000 কোটি রুপির তহবিলের জন্য কংগ্রেস শাসিত রাজ্য সরকারের প্রতি দাবি জানিয়েছে বিজেপি। আবারও শক্তিশালী ঝড় ও টর্নেডোর কবলে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার টর্নেডো আঘাত হানে টেনেসি অঙ্গরাজ্যে।
টর্নেডোর সতর্কতা জারি রয়েছে জর্জিয়া, আলবামা, মিসিসিপি, আরকানসাস, মিসৌরি আর কেন্টাকি সহ 7 অঙ্গরাজ্যে তীব্র বৃষ্টি, ঝড়ো বাতাস আর বজ্রসহ ঝড়ে কানসাস, মিসৌরিতে উপড়ে গেছে বহু গাছপালা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন 1.25 লাখ গ্রাহক। এর দুদিন আগে মাত্র 18 ঘন্টায় সারা দেশে আঘাত হানে প্রায় 150 টর্নেডো ও ঝড়। এতে প্রাণ যায় কমপক্ষে 28 জনের। অবশেষে চূড়ান্ত হয়েছে বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের সূচি। 28 মে শুরু হবে প্রথম ম্যাচ। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। 25 মে থেকে শুরু হওয়ার কথা ছিল দুদলের 5 ম্যাচের টি-20 সিরিজ। তবে পাক ভারত সীমান্ত যুদ্ধের ফলে সিরিজটি নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। মাঝপথে থেমে যায় পাকিস্তান সুপার লিগ পিএসএলও। দুই দেশের যুদ্ধবিরতি চুক্তি হলে আবারও শুরু হয় পিএসএল, তবে এলোমেলো হয়ে যায় বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি। বৈরী পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের সবুজ সংকেত নিয়ে দেশটিতে সফর করার সিদ্ধান্ত নিলেও ম্যাচ কমিয়ে আনার এবং এক ভেন্যুতে সবগুলো ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয় বিসিবি। তাতে রাজিও হয় পাক বোর্ড। 5 ম্যাচের পরিবর্তে অনুষ্ঠিত হবে 3টি ম্যাচ। 28, 30 মে ও 1 জুন অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। সবগুলো ম্যাচই আয়োজিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ শেষে দেশে ফিরবেন তিনি। তবে বাংলাদেশ দলের নিরাপত্তা নিশ্চিতে পাকিস্তানে আলাদা নিরাপত্তা দল পাঠাবে বিসিবি। বুধবার গণমাধ্যমে এসব জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। যে ধরনের ঘটনা মুখোমুখি ওদের হতে হয়েছে নাহিদ রানা বা রিশাদকে, তো সেটাই হয়তো তাকে এই সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। বাট অন্য দুজন আমরা জানি যে ওরা এই ধরনের ঘটনার মুখোমুখি হতে চায় না। এটা আমাদের হেড কোচ নিজে যাচ্ছে, সব কিছুই হয়তো অন্যদেরকেও মোটিভেট করেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তার সাথে কথা হয়েছে এবং উনি বলেছেন যে আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা সব কিছুই করবো। আমাদের দেশ থেকে সিকিউরিটি পার্সোনাল যাবেন ওখানে, একটা গ্রুপ অফ পিপল উইল গো, যারা দলের সাথে থাকবেন আলাদাভাবে সিকিউরিটি দেখার জন্য। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচ টিকিট বিক্রি শুরু হবে শনিবার থেকে। জমজমাট এই ম্যাচ দেখতে সাধারণ দর্শককে খরচ করতে হবে 400 টাকা। আর হসপিটালিটি বক্সে বসে খেলা দেখতে সর্বোচ্চ 5,000 টাকা লাগবে বলে নিশ্চিত করেছে বাফুফে। এছাড়া ভিআইপি 1 এর জন্য 4,000, ভিআইপি 2 এর জন্য 2,500 নির্ধারণ করা হয়েছে। আমাদের মেইনটেনেন্স ক্যাপাসিটি তো আমরা আনলিমিটেড সেল করতে পারবো। সো আপনি যদি একা 100টা টিকিট 200টা টিকিট কাটতে চান ইউ ক্যান, বাট এটা এই ম্যাচটার জন্য না। এই ম্যাচটাতে আপনি 5টা টিকিট ম্যাক্সিমাম একজন কাটতে পারবে। ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস আর নামটা দেখেই আমরা দিচ্ছি, এর বাহিরে আর কোনো আইডির প্রয়োজন পড়ছে না। 4 তারিখের ম্যাচটাও আমরা টিকিটিং সিস্টেম রাখছি ওইখানে। আমরা ভাবছিলাম যে ওই ম্যাচের কনফারেন্স আপনাদের জানাইতাম, এটাও আমরা অনলাইনে দিব। ওইখানে আমরা গ্যালারিটা রেখেছি 200 টাকা। শেষ করছি এখন চার দিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।